এস এম শামীম রেজা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন বৃহস্পতিবার রাত 8টায় শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর ইউনূস অলরেডি দেশের পথে তিনি চড়েছেন, দেশের পথে আসবার জন্য তিনি স্টার্ট করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হতে পারে 15 জনের মতো। 3 থেকে 4 দিনের মধ্যে দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলে সেনাপ্রধান জানিয়েছেন। নৈরাজ্য অস্থিরতায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও তিনি এক ধরনের হুঁশিয়ারি দিয়েছেন। কি মনে হচ্ছে স্যার সবকিছু দেখে আপনার? ঠিকঠাক হচ্ছে সবকিছু বা হয়ে যাবে খুব শিগগিরই? দেখুন, প্রথমেই তো এই মুহূর্তে একদম অন্যতম অগ্রাধিকারের বিষয় আইন শৃঙ্খলার উন্নতি করা, এবং সেইটা আমার কাছে যেটা মনে হচ্ছে এই মুহূর্তে যেহেতু আমাদের ওইভাবে আনুষ্ঠানিক সরকার নাই, প্রশাসন আছে এবং অন্যান্য যে প্রতিষ্ঠান সেগুলো তো আছে, তো সেইটা প্রতিষ্ঠা করা একটা বড় গুরুত্বপূর্ণ কাজ। তো আগামীকাল যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এবং প্রধান শপথ নেবেন, তার অন্যান্য যারা উপদেষ্টা তারা শপথ নেবেন, সেটা নিঃসন্দেহে একটা সরকারের প্রাথমিক গঠন দেবে এবং আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে সেটা একটা বড় ভূমিকা রাখবে। কারণ এখন যে অবস্থা চারিদিকে আমরা শুনছি, এখনো কিন্তু লুটতরাজ বন্ধ হয়নি, এবং সবশেষে আপনি দেখেছেন যে কাশিমপুরেও জেল ব্রেকের ঘটনা ঘটেছে, সেখানে হতাহতের ঘটনা ঘটেছে, জঙ্গি পালনের ঘটনা ঘটেছে, অন্যান্য জায়গাতেও এখনো কিন্তু সহিংসতা ওইভাবে থামেনি। সুতরাং এই বিষয়টা স্বাভাবিক করে আনাটা একেবারে প্রাথমিক প্রধান কাজ। তো সেটা আশা করছি যে কালকে এই সরকার গঠনের পরে সেটা দিকে তারা মন দিতে পারবেন। তাছাড়া অনেক রদবদল আমরা লক্ষ্য করছি, সামরিক বেসামরিক প্রশাসনে অনেকগুলো রদবদল দেখছি, পুলিশ প্রশাসনের রদবদল দেখছি। তো এই রদবদলগুলোরও আসলে প্রাতিষ্ঠানিকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যারা দায়িত্বে আছেন তারা হয়তো একটা বিশেষ আদেশে সেগুলো করছেন, কিন্তু এর জন্য তখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লাগবে, সরকারি সিদ্ধান্তের প্রয়োজন হবে সেটা। তো সবকিছু মিলে ঠিক আমার পক্ষে ওইভাবে সময় দিয়ে বলা সম্ভব না যে কয়দিনে পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু আমার মনে হয় যে সরকার গঠিত হওয়ার পরে এটা একটা স্থিরতা আসার একটা সম্ভাবনা তো অবশ্যই থাকে এবং সেটাই জোরালো হবে বলে আশা করি। জি স্যার, বৃহস্পতিবারের মধ্যে মানে আগামীকালের মধ্যে পুলিশের সব স্তরের কর্মকর্তা সদস্যদের নিজ নিজ ইউনিটে রিপোর্ট করার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি মাইনুল ইসলাম। তিনি বলেছেন যে পুলিশের যেসব উচ্চাভিলাষী কর্মকর্তার জন্য আজকের এই অবস্থা, তাদের বিচার করা হবে, থানাগুলোকে নিরাপদ করে বাহিনীতে শৃঙ্খলা ফেরানোর কাজও শুরু হবে বলে তিনি জানিয়েছেন। এই যে আমরা দেখতে পেলাম গত কয়েকদিনে পুলিশ এবং জনগণের মধ্যে যে দূরত্ব একটি তৈরি হয়েছে এবং পুলিশ কর্মকর্তারা বা যারা সদস্য আছেন তারা যে একটা আতঙ্কের মধ্যে আছেন, এটা দূর মানে করার উপায় কি? মানে কালকে তারা জয়েন করলে কি হতে পারে বলে আপনার মনে হয়? না দেখুন, আপনি যদি একটা দার্শনিকভাবে প্রশ্ন করি আমরা যে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট কি, তাহলে বলবো যে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট কিন্তু আস্থার সংকট। আমরা একটা বড় অর্জন করেছি ছাত্র জনতার এই বিপ্লবের পরে, আমরা অসামান্য একটা সম্ভাবনার প্রান্তে কিন্তু দাঁড়িয়ে আছি। নিঃসন্দেহে আমরা অনেক মানুষের জীবনের বিনিময়ে এই পর্যায়ে আজকে এসে দাঁড়িয়েছি। সেই ক্ষতি সহজে পূরণীয় নাই, কোনোদিনই সেটা পূরণ হবে না, কিন্তু যে অবস্থায় আবার আমরা এখন এসে দাঁড়িয়েছি সেখানে কিন্তু বিশ্বাসের জায়গাটা আপনি বলেন, সেই বিশ্বাসের একটা চিড় ধরেছে কিন্তু। যেমন সাধারণ জনগণ পুলিশ প্রশাসনকে বিশ্বাস করতে পারছে কিনা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার সেই বিশ্বাসের জায়গাটা নবায়ন করা যাচ্ছে কিনা, স্বাভাবিক যে পরিস্থিতি ব্যবসা বাণিজ্য অন্য যারা আছেন তাদের সঙ্গে বিশ্বাসের জায়গাটা আবার স্বাভাবিক ফিরিয়ে আনা। এখন এই কথা বলে তো আপনি আসলে অবস্থার উত্তরণ করতে পারবেন না। আস্থা ফেরানোর জন্য তো আপনাকে কিছু প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করতে হবে, কিন্তু নীতি বাস্তবায়ন প্রয়োজন রয়েছে। নতুন পুলিশের প্রধান যে আহ্বান জানিয়েছেন সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। প্রথমত তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি স্বীকার করেছেন যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং পুলিশ বাহিনীকে যেভাবে এখানে আচরণ করা প্রয়োজন ছিল এবং এরকম একটা পরিস্থিতিতে যেভাবে পরিস্থিতি মোকাবেলা করবার কথা ছিল সেখানে ঘাটতি ছিল। অর্থাৎ আমরা যদি সহজভাবে বলি, যেভাবে গুলিবর্ষণ করা হয়েছে বা অন্যান্য যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেটা সঠিক হয়নি। আমরা বারবারই বলছি যে আজ হোক কাল হোক তার তদন্ত প্রয়োজন হবে, তার বিচারের প্রয়োজন হবে, কিন্তু পরবর্তীতে পুলিশের উপরে যে আক্রমণ হয়েছে, থানাগুলোতে আক্রমণ হয়েছে, যেটা এখন আমরা দেখছি যে থানাগুলো পুলিশ শূন্য এবং এই মুহূর্তে কোনো জায়গাতে কিন্তু পুলিশ নেই। আমাদের শিক্ষার্থীরা কিছু নৈতিক দায়িত্ব পালন করছেন রাস্তায়, ট্রাফিকে, অন্যান্য জায়গায়, কিন্তু এটা তো দীর্ঘমেয়াদী কোনো সমাধান না। তো নবনিযুক্ত পুলিশের প্রধান যে কাজটা করেছেন আমি দুইভাবে দেখছি। একটা হলো যে তিনি স্বীকার করেছেন যে এখানে ঘাটতি হয়েছে, এখানে মানবাধিকার লঙ্ঘনের হয়েছে, অপারেশনটা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি, এবং যে কথাটা বারবারই বলা হচ্ছিল যে উচ্চাভিলাষী কিছু কর্মকর্তা, রাজনৈতিকভাবে প্রণোদিত কিছু ব্যক্তি বা কর্মকর্তার এক ধরনের আপনি বলতে পারেন কর্মকাণ্ডের কারণে পরিস্থিতিটা আরো খারাপের দিকে গেছে এবং এইভাবে হতাহতের সংখ্যা বেড়েছে। তো এইটা উনি এটা মেনে স্বীকার করে উনি যে আহ্বানটা জানিয়েছেন যে প্রত্যেকে কাজে ফিরে আসুক, আমি মনে করি যে পুলিশ সদস্যদের সেই আহ্বানের সাড়া দিলে ভালো হবে এবং সেটা সবার জন্য মঙ্গলের হবে। কিন্তু একই সঙ্গে যে পুলিশ সদস্যরা থানাতে আক্রান্ত হয়েছেন, থানাগুলো আক্রান্ত হয়েছেন, সেখানেও পরিস্থিতির উন্নতি করতে হবে। মানে কেবলমাত্র তাদেরকে তো ফিরে আসতে বললেই হবে না, থানাতে তো বসার জায়গায় দেখছি না, তাই না? অসংখ্য ডজন সাবজেক্ট আপনি যদি বলেন যে থানাগুলোতে সেই অবস্থা নাই, সেখানে খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন স্যার। লুট হয়েছে, কিন্তু
কিন্তু প্রাথমিকভাবে যদি সদস্যরা তার এই আহ্বানে সাড়া দিয়ে ফিরে আসেন, পুলিশ সদস্যরা অন্তত থানার কাছাকাছি যদি তারা আসেন, ঠিক আছে, অস্ত্র উদ্ধার একটা সময়ের ব্যাপার, অনেক অস্ত্র নষ্ট হয়েছে, তারা আসলেও আমি মনে করি, আমি যে শুরুতে আস্থার জায়গাটার কথা বলছিলাম, জনমনে আস্থা ফিরে আসবে এবং পুলিশের একটা আস্থার প্রয়োজন, এটাকে অস্বীকার করলে চলবে না। পুলিশ সদস্যরা আক্রান্ত হয়েছেন এবং জনগণের সঙ্গে তাদের একটা দ্বন্দ্বমুখী সম্পর্ক তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, রাইট আর রং সেটা পরের বিশ্লেষণের ব্যাপার, কিন্তু এই যে সংঘর্ষ বা মুখোমুখি অবস্থা হয়েছে সেই অবস্থাটা কিন্তু একটা স্বাভাবিক অবস্থায় আনতে হবে। জনগণকে আমাদেরকে বলতে হবে। গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তুলেছেন যে থানাগুলো, জি স্যার, থানাগুলো এখনো পরিষ্কার নয় এবং পুলিশের দিক থেকেও আস্থার একটা ব্যাপার আছে, জনগণের দিক থেকেও একটা আস্থার বিষয় তো আছে। হাসিবুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। হাসিবুল ইসলাম, শুরুটা আপনাকে দিয়ে করতে চেয়েছিলাম কিন্তু কোনোভাবে আপনার কানেকশনটি পাইনি, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি কারণ আপনাদের নেতৃত্বেই এই আন্দোলন এবং বিজয়টা আসলে আপনাদেরই, বিজয়ের মুকুট আপনাদের মাথায় সবাই পড়াতে চাইছে। আপনারা আপনাদের নেতৃত্বে রাজধানীতে আসলে আপনারা শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছেন, আপনারা সংসদ ভবন পরিষ্কার করেছেন, নগরীর মোড়ে মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনা করছেন, আপনারা গণভবনে যে ভাঙচুর করা হয়েছে সেগুলো আপনারা চাচ্ছেন যে রিগেইন করার বা যারা লুটের মাল ফিরিয়ে দিয়ে যাচ্ছে সেগুলো আপনারা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। পুলিশ সদস্যরা আগামীকাল থানায় ফিরবে এরকম একটা নির্দেশনা আছে, তো আমরা থানায় দেখেছি থানা যে ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, থানাগুলো এখনো ভাবেই পড়ে আছে, সেগুলো পরিষ্কারের কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা, বা পুলিশকে আসলে পুলিশ এবং জনতার মধ্যে আস্থা ফিরিয়ে আনতে আপনারা চাইলেই মনে হয় খুব মুখ্য একটা ভূমিকা পালন করতে পারেন, যেহেতু আপনাদের কথা এখন সবাই শুনছে, আপনারা কিছু ভাবছেন কিনা এটা? জি, দেখুন, আমরা শুরু থেকে আমরা যে আন্দোলনটি পরিচালনা করে যাচ্ছি, আমাদের আন্দোলন কি কিন্তু খুবই শান্তিপূর্ণ আন্দোলন ছিল। দেশের ছাত্র জনতা সকলের কিন্তু একটা সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আমাদের এই যে চূড়ান্ত বিজয় আমরা মনে করছি যে আমরা প্রথম ধাপ কিন্তু আমরা ইতিমধ্যে অর্জন করে ফেলেছি। আমাদের যে চূড়ান্ত বিজয় আছে, যে এই ফ্যাসিস্ট সিস্টেমের বা ফ্যাসিস্ট যে সিস্টেমটা পরিচালিত আছে, সেই ফ্যাসিস্ট ব্যবস্থা যদি আমরা সম্পূর্ণ বিলোপ সাধন করতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে শান্তিপূর্ণ থাকতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ নতুন যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, আমরা ছাত্র জনতা কিন্তু আমাদের প্রতি এখনো আস্থা রাখবো এবং আমরা তাদেরকে সহযোগিতা করে যাবো। আইন বাহিনী সহ নতুন যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, আমরা ছাত্র জনতা কিন্তু আমাদের প্রতি এখনো আস্থা রাখবো এবং আমরা তাদেরকে সহযোগিতা করে যাবো। আইন শৃঙ্খলা যাতে কোনোভাবেই অমান্য না হয়, কোনো সহিংসতা না হয়, যাতে আমরা পর্যন্ত যথেষ্ট ভূমিকা পালন করে যাচ্ছি এবং যে ঢাকা শহরগুলোতে ট্রাফিক পুলিশকে কিন্তু আমরা একটা অনুপস্থিতি ছিল, আমাদের ছাত্র জনতারা কিন্তু সেটিও নিয়ন্ত্রণ করেছে এবং বিভিন্ন জায়গায় ময়লা পরিষ্কার করেছে এবং আমরা মনে করি সাদরে গ্রহণ করবে এবং দেশের ছাত্র জনতা সবসময় একটি শান্তিপ্রিয় দেশটা এবং আমরা চাই যে একটা শান্তির বাংলাদেশ গড়ব, যেটাকে আমাদের স্বপ্নের বাংলাদেশ। সুতরাং আমরা সবসময় আগামীকাল যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে তাদেরকে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা আমরা করবো। জি, হাসিবুল ইসলাম, আপনারা ভীষণ ব্যস্ত জানি, বিভিন্ন বৈঠকে আপনাদের মতামত নেওয়া হচ্ছে, আপনারা যে প্রক্রিয়াটা দেখছেন, আপনারা যে কারণে আপনারা জীবন বাজি রেখে আন্দোলন করেছেন, আপনারা নিশ্চয়ই খবর জানেন যে বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা চলছে এবং একই সঙ্গে পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন, খবর আছে যে বিএনপি নেতাকর্মীরা ইতিমধ্যে মাঠে নেমে আছে, দখল করছে বা তাদের দুই গ্রুপের মধ্যে দখল নিয়ে মারামারি হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় শো ডাউন করছেন, এই সব খবরই আপনাদের কাছে আছে। সিচুয়েশন কি মনে হচ্ছে আপনার কাছে? দেখুন, কোনো প্রকার কোনো সহিংসতা, কোনো ভাঙচুর, কোনো হামলার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ছাত্র জনতা সম্পৃক্ত ছিল তাদের কোনো সমর্থন নেই এবং যে চলমান যে সহিংসতা আছে সেটিকেও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সম্পৃক্ত ছিল তারা কিন্তু সমর্থন করে না এবং তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে যাতে কোনো প্রকার কোনো সহিংসতা না হয়। যে কোনো আমরা যে বাংলাদেশের স্বপ্নটা দেখি সেটা হবে সাম্যের বাংলাদেশ, সেটাকে রাজনৈতিক মতাদর্শের কারণে কিংবা ধর্ম, বর্ণ এসবগুলো বিবেচনায় কাউকে কোনো প্রকার নির্যাতন করা হবে না কিংবা কাউকে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না। আমরা একটি বৈষম্যহীন সাম্যের বাংলাদেশের স্বপ্ন, আমরা তাদের প্রতি সংবেদনশীল এবং আমরা চাই যে তারা শান্তি বসবাস করুক। সুতরাং কোনো প্রকার কোনো সহিংসতার সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নেই এবং যে কোনো এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে যারা এইসব ভাঙচুর করছে না কেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি এটা স্পষ্টভাবে বলতে চাই যে কোনো রাজনৈতিক দলের ব্যক্তিবর্গই যদি এখানে এসে অসৎ উদ্দেশ্যে ভাঙচুর কিংবা হামলা মামলা কিংবা সহিংসতা করে, আমরা মনে করবো যে আমাদের যে চূড়ান্ত বিজয় সেই চূড়ান্ত বিজয়কে তারা প্রশ্নবিদ্ধ করছে এবং আমরা তাদেরকে গণশত্রু হিসাবে ঘোষণা করতে বাধ্য হবো যদি তারা এই কর্মকাণ্ড চালিয়ে দেয় এবং তাদের আমাদের দাবি থাকবে যে তাদেরকে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে সেই বাংলাদেশের আইন অনুযায়ী যথাযথ বিচারের কঠোর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে যথাযথ বিচারের মাধ্যমে। জি, আপনি থাকুন হাসিবুল ইসলাম, আপনার কাছে আরো আমার প্রশ্ন আছে। আমাদের সঙ্গে সিয়াম আহমেদ আছেন, অভিনেতা সিয়াম আহমেদ। অভিনেতা সিয়াম আহমেদ, সরকার পতনের পর সারা দেশে ভাস্কর্য ও ঐতিহাসিক স্থাপনার উপরে হামলা হয়েছে, সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। আমরা দেখছি বঙ্গবন্ধুর মুরাল ভাঙা হচ্ছে, জলের গানের রাহুল আনন্দ এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে গেছেন, তার বাড়িতে হামলা করে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় এসব কোনো বিশেষ রাগ ক্ষোভ থেকে করা হচ্ছে নাকি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এগুলো করছে? দিস ইজ আ পলিটিক্যাল কোয়েশ্চেন, সো আমি একটু অন্যভাবে শুরু করি। জি শিওর, আপনি আপনার মতো করুন। মার্টিন লুথার কিং বলেছিলেন যে ফ্রিডম ইজ নেভার গিভেন অর সার্ভড, ইট মাস্ট বি ডিমান্ডেড। তো সেই ডিমান্ডটা আমাদের ছাত্ররা রেখেছে, এর জন্য তাদেরকে সালাম, তাদেরকে আমাদের বাহবা। এবং আমরা সেই স্বাধীনতাটা হয়তো পেয়েছি, আমরা বারবার বলছি রাস্তায় নেমে এসেছি, কিন্তু আমরা ছোটোবেলা থেকে আরেকটা জিনিসও কিন্তু পড়েছি, সেটা হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই নতুন বাংলাদেশ, আমি বারবার যখনই সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু শেয়ার করছি, আমি যখনই কিছু লিখছি, যখনই তাদের পক্ষে কথা বলছি, বারবার বলছি দিস ইজ আ নিউ বাংলাদেশ, যেটাকে আমরা বলি বাংলাদেশ 2.0।
তো এই নতুন বাংলাদেশে এসে যদি আমরা সেই কাজগুলোই করি যেটার আগে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পক্ষে বিপক্ষের দল করে গেছেন, তাহলে কিভাবে করে আপনারা এই ছাত্রদের এই স্যাক্রিফাইস, এই ত্যাগটাকে আপনারা জাস্টিফাই করবেন? কখনোই করতে পারবেন না। এবং কেউ যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে করে, তাহলে আসলে আমি তো মনে করি সে কোনো মতেই আসলে বাংলাদেশের পক্ষে না, সে তার নিজের এজেন্ডার পক্ষে। তো আপনি যদি আপনার এজেন্ডাকে ফুলফিল করতে আপনি এটা শো অফ করতে চাচ্ছেন, আপনি সামনে আসতে চাচ্ছেন, এভাবে করে ধ্বংস করতে চাচ্ছেন, তাহলে বলবো যে ভাই, বাংলাদেশ ইজ নট দ্য প্লেস ফর ইউ। আপনি অন্য জায়গায় যে এগুলো প্রুফ করেন, অন্য কিছু দেখান। বাট বাংলাদেশ এখন যে অবস্থানে আছে, ছাত্ররা অথবা জনতা যেভাবে করে সোচ্চার হয়েছে, তারা যেভাবে জাগ্রত হয়েছে, আমার মনে হয় যে এই বাংলাদেশে তারা টিকবেন না, অথবা আমরা সেটাকে অ্যাপ্রুভ করবো না। বিকজ দিস ইজ বাংলাদেশ 2.0। এই বাংলাদেশের নেতৃত্বে আছে স্টুডেন্টরা, জনতা। তো তারা সেটাই অ্যাপ্রুভ করবে যেটা দেশের স্বার্থে হবে, ব্যক্তি স্বার্থে হবে না। এটাকে কখনোই আমরা সাপোর্ট করি না। জি, রাষ্ট্র সংস্কারের কথা উঠছে, মানে এটা তো বৈষম্য বিরোধী আন্দোলন থেকে একটা স্টেজে এসে পৌঁছেছে। এই সংস্কারে শিল্পীদের বিশেষ কোনো প্রস্তাবনা বা পরামর্শ আছে কিনা? কেমন বাংলাদেশ চান? দেখুন, আমরা অনেক কথা অনেক সময় বলতে পারিনি এর আগে। আমার মনে হয় আজকে সেই জিনিসগুলো কিছু শেয়ার করা উচিত। আপনারা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি, আসলে আমরা বিভিন্ন শিল্পীকে কেউ পক্ষে ছিলেন, অথবা কেউ চুপচাপ ছিলেন, অথবা কেউ কোনো দলকে সরাসরিভাবে সাপোর্ট করেছেন। কিন্তু একজন সাধারণ মানুষের যেই প্রতিবন্ধকতা আর একজন আর্টিস্টের যে প্রতিবন্ধকতা, এই দুটো কিন্তু সেম না। আমি আজকে সেটা আপনাদের কাছে একটু ক্লিয়ার করতে চাই, কারণ আমাদের অনেক আর্টিস্টদেরকে আমরা দেখেছি, এটা আমরা সাথে ছিলাম, সাপোর্ট করেছি দেখে হয়তো আমাদেরকে অনেকে বাহবা দিয়েছেন, কিন্তু আমাদের প্যারালালি অনেকে আছেন যারা চুপ ছিলেন। তো আপনাদেরকে এখন এটা জানতে হবে, দেশের মানুষের জানতে হবে যে তারা কেন চুপ ছিলেন। তারা ভয়ে চুপ ছিলেন। তাদের কোনো কিছু পোস্ট করার আগে আমাদের 5টা ফোন চলে আসে, 6টা ফোন চলে আসে, এবং যেখান থেকে ফোনটা আসে, যে কোনো সাধারণ মানুষকে আমি বলতে পারি, আপনার ট্রু কলারে যদি তাদের নাম ওঠে, তাহলে আপনাদের আত্মা মানে অনেকটা কেঁপে যাবে। এমন জায়গা থেকে আমাদেরকে ফোন আসে এবং আমাদেরকে সুন্দরভাবে জিজ্ঞেস করা হয় যে এই পোস্ট আসলে কেন দেওয়া হয়েছে, অথবা এটার তো একটা বিরূপ ভাবমূর্তি পড়ছে। তো ওই রকম প্রেশারে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কথা আমি বাদই দিলাম। আমরা কখনো স্বাধীনভাবে কখনোই কোনো কিছু করতে পারিনি। আমি আমার কি ফিল করছি, আমি যদি সেটা না বলতে পারি, আমাদের কাজ হচ্ছে জনগণের জন্য কাজ করা, দেশের মানুষের জন্য আমরা কাজ করি। যারা আর্টিস্ট, তারা আর্টওয়ার্কটা বাসায় নিজে একা দেখার জন্য বানান না। আমাদের কাজ হচ্ছে জনগণ যেটা চিন্তা করছে, তারা যেটা ভাবছেন, তাদেরকে যেটা রিপ্রেজেন্ট করে, সেটাকে তুলে ধরা। সেটা আমরা কখনো করতে পারি না, অথবা খুব কম পেরেছি। এই ফোন কল, এই হুমকি হোক, অথবা যেটাকে ভদ্র ভাষায় নামিয়ে ফেললে ভালো হয়, এই ধরনের কথা সবসময় আর্টিস্টরা ফেস করে আসছেন। আর্টিস্ট বলতে আমি সবাইকে বুঝাচ্ছি, আমাদের প্রত্যেকটা সেক্টরের মানুষকে বুঝাচ্ছি। তো আপনারা, আমার একটা খুব রিকোয়েস্ট থাকবে, আজকে যমুনার উপরে মানুষের একটা ফেইথ এসেছে, তো থ্যাংক ইউ সো মাচ এই আন্দোলনে এত সক্রিয় থাকার জন্য। তো এই যমুনার টিভিতে আজকে আমার এটা বলতে আমি বাধ্য হচ্ছি যে আপনারা একজন আর্টিস্টকে যখন মানে কোনো একটা জিনিস নিয়ে কোয়েশ্চেন করেন, তার ক্রেডিবিলিটি নিয়ে কোয়েশ্চেন করেন, আপনারা অনেকে জানেন না যে তাদেরকে কত কি ফেস করতে হয়। তো তাদেরকে আপনারা যেভাবে করে একেবারে পিন পয়েন্টে সবসময় সূচের আগায় রাখেন, একটু তাদের ব্যাপারটা কনসিডার করবেন। শুধুমাত্র যারা যোগ দিয়েছি আমরা তাদের জন্য বলছি না, আমি পুরো আর্টিস্টদের সবার জন্য বলছি। আর কোনো কিছু হলে আর্টিস্টদের বাসায় ভাঙচুর হচ্ছে, আর্টিস্ট বাদ দিন, যে কোনো সাধারণ মানুষের বাসায় ভাঙচুর হলে, এই যে হাসিব এখানে আছে, ওরা যে এত কষ্ট করে একটা আন্দোলন করলো, আমরা যে ওদেরকে মন থেকে সাপোর্ট করলাম, আমরা সবাই চাইলাম যে এভাবে চলতে পারে না, নতুনদের আসতে হবে সামনে, এটা নতুন বাংলাদেশ। আমার আগে যারা এসেছে, আমার প্রিডিসেসর যারা এসেছে, যারা 90s এসেছে, যারা তার আগে এসেছে, তারপরে এসেছে, আমাদের সাথে তাদের কোথায় পার্থক্য? তাহলে খালি চেহারা চেঞ্জ হচ্ছে, আমাদের অ্যাটিটিউড তো চেঞ্জ হচ্ছে না, আমাদের দেশের প্রতি দায়িত্ব চেঞ্জ হচ্ছে না, আমাদের অ্যাক্টিভিটিস চেঞ্জ হচ্ছে না, ভ্যান্ডালিজম চেঞ্জ হচ্ছে না, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা কিভাবে করে নতুন বাংলাদেশ গড়বো? প্লিজ আপনারা এইটাই একটা রিকোয়েস্ট থাকবে। আমরা এখন সবাই সামনাসামনি আসছি, আমরা কথা বলার চেষ্টা করছি। যারা এতদিন আসেননি তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে কিভাবে তাদেরকে ইউটিলাইজ করা যায় দেশের জন্য, সেটা আমরা চিন্তা করি। আর এই হতাহত হানাহানি এগুলো থেকে বেরোতে হবে ভাই, নাহলে বাংলাদেশ হবে না, নতুন একটা বাংলাদেশ 2.0 হবে না। থ্যাংক ইউ। শিল্পীরা দেশের সম্পদ, অবশ্যই তাদের শিল্পই আসলে আমাদের ইউটিলাইজ করাটা বেশি প্রয়োজন, সিয়াম যেমনটা বললেন। তবে সিয়াম, একটা জায়গায় আমি একটু কারেকশন করতে চাই। যমুনা টেলিভিশনকে আপনি বলেছেন যে আমরা আন্দোলনে সক্রিয় ছিলাম। আসলে কোনো টেলিভিশন, কোনো গণমাধ্যম আন্দোলনে সক্রিয় থাকতে পারে না। আমরা সবসময় আসলে জনগণের কথা তুলে ধরার চেষ্টা করি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, এবং ভবিষ্যতেও আমরা যে প্রশ্ন করি, কঠিন প্রশ্ন, যারা ক্ষমতায় থাকেন, যারা শাসক গোষ্ঠী হন, এই প্রশ্ন করা কিন্তু আমরা চালিয়েই যাব। আমাকে ছোট্ট করে তাহলে আপনার সাথে একটা লাইনে অ্যাড করতে হবে। আজকে আপনি এই কথাটা বলতে পারছেন কারণ আপনি আপনার চ্যানেলকে রিপ্রেজেন্ট করে সুন্দরভাবে একটা ক্লোজার টানলেন। আজকে আমি এটা বলতে পারছি কারণ আমি দেখেছি যে বাকি চ্যানেল অথবা বাকিরা কি করেছেন, আমরা কোথায় কোথায় কি দেখেছি, এবং সেটা বলার অধিকারও যে আমার আছে, এটাই কিন্তু আমার বাক স্বাধীনতা এই সময়। তো আমি অ্যাপ্রিশিয়েট করলে আমি আমার জায়গা থেকে অ্যাপ্রিশিয়েট করতে পারি, এবং আমি মনে হয় আমি আমার ফ্যাটার্নিটির মানুষের পক্ষ থেকে, আমার দেশের মানুষের পক্ষ থেকে আমি সেটা অবশ্যই অ্যাপ্রিশিয়েট করব। জি, নিশ্চয়ই। যমুনা টেলিভিশন সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে, এবং ভবিষ্যতেও তাই বলবে, অতীতেও তাই বলে এসেছে। আমাদের সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা আছেন, তিনি সাবেক সংসদ সদস্য। ব্যারিস্টার রুমিন ফারহানা, নয়াপল্টনে আজ সমাবেশ করেছেন আপনারা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়ে খুব চাপাচাপিতে যাবে না বিএনপি, এরকম আপনাদের তরফ থেকে শোনা যাচ্ছে, এবং ধ্বংস, প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির সমাজ গড়তে হবে, এটা বলেছেন খালেদা জিয়া। তারেক রহমান বলেছেন বিচারের ভার নিজ হাতে তুলে নেবেন না। আপনার দল এবং নেতাদের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে আন্দোলনের গুড়টা আপনারা খাওয়ার অপেক্ষায় আছেন, এমন কিনা?
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে সিয়ামের বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আমি আসলে এখন যা বলবো আশা করছি আমার এই বক্তব্য সিয়ামকে কোনো রাজনৈতিক রং দেবে না। আমি ওনার অভিনয়ের ভক্ত ছিলাম, আজকে থেকে ওনার বক্তব্যেরও ভক্ত হলাম। উনি চমৎকার চমৎকার বলেছেন। দেখুন, এই যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়া, এটা আমাদের জন্য অনেকগুলো শিক্ষা রেখে গেছে। এক হচ্ছে, কখনো মানুষের শক্তিকে আন্ডার এস্টিমেট করতে নাই। মানুষ যদি মনে করে, গণমানুষ যদি মনে করে আপনাকে সে রাখবে, সে রাখতে পারে। গণমানুষ যদি মনে করে আপনাকে সে রাখবে না, হয়তো কিছু সময় লাগবে, তবে তার পরিণতি বড় ভয়ঙ্কর হবে। এমনও হতে পারে যে আপনি হয়তো আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করা তো দূরেই থাক, বাংলাদেশের মাটিতেই আপনি আর পা দিতে পারবেন না। এমনও হতে পারে আপনি পালিয়ে গেলেন, শুধু আপনার সমাপ্তি ঘটলো তাই নয়, আপনার দলটিও কিন্তু ইভেনচুয়ালি মৃত্যু বরণ করতে পারে যদি মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়। দুই হচ্ছে, আপনি প্রাথমিকভাবে মনে করতে পারেন বল প্রয়োগ করে, চাপ দিয়ে, ফোন কল করে, নানানভাবে হুমকি ধামকি দিয়ে, প্রশাসন ব্যবহার করে থামিয়ে রাখতে পারবেন মানুষকে। এটা ফর দ্য টাইম বিং হয়তো সত্য, কিন্তু এটার যে ভয়াবহ পরিণতি বা এটার যেই ব্যাকফায়ার এটা করে, সেটা আসলে কোনো রাজনীতিবিদ তো দূরেই থাক, কোনো সাধারণ রাজনৈতিক কর্মীরও কাম্য হতে পারে না। এই সকল শিক্ষা মাথায় নিয়ে যাত্রা শুরু করলে আমার মনে হয় যাত্রাটি শুভ হবে। আপনি গুড় খাওয়ার কথা যেটা বলছিলেন, তাতে আমার একটা কথাই মনে হলো, গত কয়েক বছর তো একটা ঘরোয়া সভা করতে গেলেও আমাদের নানান রকম পারমিশন নেওয়া, নানানভাবে দৌড়াদৌড়ি করা, পুলিশের কাছে যাওয়া, এলাকায় এলাকায় পুলিশ রেড দিবে আমাদের কর্মীরা যাতে সমাবেশে আসতে না পারে, মোবাইল টেলিফোন চেক করবে, পথে পথে আমাদের বাধার মুখে পড়তে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইশারায় বাস বন্ধ হয়ে যাবে, সরকারের ইশারায় বাস ধর্মঘট চলবে, ইত্যাদি ইত্যাদি আমাদের ফেস করতে হয়েছে। বহু বছর, প্রায় 15 বছর পরে আমরা বোধহয় এই ধরনের বাধা ছাড়া একটি সভা করলাম। তো এটাকে যদি আপনি লাভের গুড় বলেন, বলতে পারেন, তবে একটু যোগ করি। আপনি বলছেন গুড় খাওয়ার লড়াই আপনারা নেই, কিন্তু গুড় খাওয়ার জন্য লড়াই আসলে শুরু হয়ে গেছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া বাজারে জায়গা দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দুই যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে সকাল 10টা থেকে উল্লাপাড়া বাজারে জায়গা দখলকে কেন্দ্র করে আমিনুল ইসলাম ও বাবলু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বাজারের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী আসে, কিন্তু আসলে সংঘর্ষ থেকেই যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গুড় খাওয়ার লড়াই কিন্তু শুরু হয়ে গেছে ব্যারিস্টার রুমিন ফারহানা। First of all, being a political activist and a lawyer, I strongly condemn this incident. এটা হতে পারে না। এক। দুই হচ্ছে, আজকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান খুব পরিষ্কারভাবে বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি লুটপাট করে, কেউ যদি দখলদারি করে, কেউ যদি মারামারি করে, দয়া করে তাকে দেন অ্যান্ড দেয়ার আইনের হাতে তুলে দিন। তিন হচ্ছে, বাংলাদেশে কি এখন বিএনপির সরকার আছে? না তো। বাংলাদেশে তো মাত্র শেখ হাসিনা পালালেন। এখনো শেখ হাসিনার ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি চিফ জাস্টিস সরে যেতে চাইছেন, আমরা দেখতে পাচ্ছি অ্যাটর্নি জেনারেল রিজাইন করলেন, আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসিরা চলে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তা থেকে ভ্যানিশ হয়ে গেলেন। তার মানেটা কি? এতবার জীবনে অতীতে সরকার পরিবর্তন হয়েছে, কখনো এরশাদ ছিল, চলে গেছে, বিএনপি ছিল, চলে গেছে, আওয়ামী লীগ এসছে, আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি এসছে, আবার আওয়ামী লীগ এসছে। কখনো তো এমন দেখি নাই 15 বছরে প্রতিটা প্রতিষ্ঠানকে এত কুৎসিতভাবে দলীয়করণ করা হয়েছে, এত কুৎসিতভাবে বিরোধী মতের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে যে এখন for the first time in the history of Bangladesh, চিফ জাস্টিস পর্যন্ত চলে যেতে চাইছেন। ঠিক যেমন for the first time in history of Bangladesh, চিফ জাস্টিসকে আমরা দেখেছিলাম ছাত্রলীগের দুই পান্ডাকে দুই পাশে নিয়ে ছবি তুলে সেটা ফেসবুকে দিতে। আমাদের এখনো মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু সাহেব বহাল আছেন। চুপ্পু সাহেব যখন রাষ্ট্রপতি পদে গেলেন, শপথ নিলেন, তখন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দি দেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করার কথা স্মরণ করেছিলেন। তিনি স্মরণ করেছিলেন ছাত্রলীগের ছোট ছোট কমিটি, তাদের অভিনন্দন জানানো, নতুন কমিটিকে অভ্যর্থনা দেয়া, বিদায়ী কমিটিকে বিদায় বলা, ইত্যাদি ইত্যাদি দিয়ে তার ফেসবুক ভরা ছিল। এবং তিনি রাষ্ট্রপতি হওয়ার পর মানে প্রথম কয়েকদিন তো আসলে তিনি সময় পান নাই ফেসবুক মানে ঠিকঠাক করার। ইতিমধ্যেই আসলে আমাদের মতন দুষ্ট লোকজন তার ফেসবুক ভিজিট করে সকল কিছুই দেখে ফেলেছিলাম। তো বাংলাদেশ তো এই কুৎসিত পথ পাড়ি দিয়েছে, তাই না? আর সেই কুৎসিত পথ পাড়ি দেওয়ার পর মাত্র 2 দিন পার হয়েছে। বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে সেই অর্থে কোনো সরকার নাই। আমাদের যেই ভাইরা আন্দোলন করেছেন, সামনে আর কোনো কুৎসিত পথও বাংলাদেশের মানুষ মারাতে চায় না। আপনি যে অর্থে বললেন কুৎসিত পথ। হাসিবুল ইসলাম, অনেকেই বলছে আপনাদের আন্দোলনের গুড় অনেকেই খাবার জন্য পায়তারা চালাচ্ছে, নানান ধরনের ছলচাতুরি করছে। আপনারা এইসব বিষয়ে সজাগ আছেন তো?
আমরা সহিংসতা চাই না, আমরা বারবারই বলে দিচ্ছি যে এরকম সহিংসতা কিংবা সংখ্যালঘুদের উপর নির্যাতন থেকে শুরু করে ভাঙচুর থেকে শুরু করে চাঁদাবাজি থেকে শুরু করে কোনো ঘটনাকেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থন করে না। এবং আমরা মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছাত্র জনতা কখনোই এই কাজ করতে পারে না। যারাই এই ধরনের কাজ পরিচালনা করছে, যারাই সহিংসতা করছে কিংবা ভাঙচুর করছে কিংবা চাঁদাবাজি করছে, তাদেরকে আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা কিন্তু নির্যাতন ব্যবস্থার পরিবর্তন করতে চাই। আই রিপিট, আমরা নির্যাতন ব্যবস্থার পরিবর্তন করতে চাই। এর আগে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে দেখেছি, যুবলীগের সন্ত্রাসীদেরকে দেখেছি, ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে দেখেছি, তারা কিভাবে সহিংসতা তারা একটা চাষের রাজত্ব তৈরি করেছে, কিভাবে চাঁদাবাজি করেছে। সুতরাং এই যে একটা সিস্টেমটা, সেই সিস্টেমটা কিন্তু এই যে নির্যাতনের একটা সিস্টেম, এই সিস্টেমে কিন্তু আমরা পরিবর্তন করতে চাচ্ছি। এখন দেখুন, আমরা কিন্তু আমাদের যে চূড়ান্ত বিজয়, আমরা মনে করছি যে আমরা চূড়ান্ত বিজয়ের যে প্রথম ধাপ, সেই প্রথম ধাপ কিন্তু আমরা ইতিমধ্যে অর্জন করেছি। আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করা কিন্তু এখন অনেকটা বাকি। সেই পর্যায়ে এসে এর মধ্যে যারাই সহিংসতা করবে কিংবা চাঁদাবাজি করবে, তাদেরকে কিন্তু আমরা গণশত্রু হিসাবে ঘোষণা করতে বাধ্য হবে এবং আমরা তাদেরকে গণশত্রু হিসাবে ঘোষণা করব। কারণ তারা আমাদের যে মহৎ উদ্দেশ্য আছে, সেই মহৎ উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করার একটা পায়ে তারা চলছে। আমি মনে করি যে বাংলাদেশের সকল দল, সকল মত, সকল ধর্মের মানুষের একটা শান্তিপূর্ণ অবস্থান থাকবে এবং বাংলাদেশের মানুষ কিন্তু শান্তি চায়, তারা কোনো প্রকার সহিংসতা চায় না। এবং বাংলাদেশ হবে সামনের বাংলাদেশ, যেখানে সকলের যেই মানবিক মর্যাদা আছে সেই মানবিক মর্যাদাটা নিশ্চিত করা হবে এবং যেই সুবিচারের ব্যবস্থাটা আছে, বর্তমান বিচার কাঠামোতে আমরা দেখেছিলাম যে সেখানে কিন্তু আসলে ন্যায় বিচার ছিল না। আমরা আগামী বাংলাদেশ কিন্তু আমরা এমন একটি বিচার ব্যবস্থা চাই যেখানে সকল মানুষকে তার রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়ে কিংবা তার ধর্মীয় পরিচয়ের বাইরে গিয়ে তার কিন্তু একটা যৌক্তিক বিচার এবং ন্যায় বিচার কিন্তু করা হবে। আমরা সেটাই বলতে চাচ্ছি। এবং আমরা আবার বলতে চাই যে এই সহিংসতা যারা করছে, যারা আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে, তাদেরকে আমরা গণশত্রু হিসেবে ঘোষণা করছি। জি, অনেক ধন্যবাদ হাসিবুল ইসলাম। রাজনীতিতে বেরোতে পরে কিছুটাই ফিরছি একটু পরে। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা আছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, আয়না ঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি। আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল, মনে আছে নিশ্চয়ই আপনার। আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনারা? আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে 17 বছর নানান চক্রান্তের পরেও এখন পর্যন্ত কেউ বলতে পারেনি হাওয়া ভবন থেকে মানে 12, 14, 15 বছর 10 ফুট বাই 12 ফুট ঘরে কাউকে আটকে রাখা হয়েছে। এখনো কেউ বলতে পারে না এই যে হাওয়া ভবনে ঢুকিয়ে কাউকে বিভৎস কায়দায় নির্যাতন করা হয়েছে। প্রফেশনাল রিজনেই মীর কাশেম আলী সাহেবের ছেলের সঙ্গে, ব্যারিস্টার, ওনার সঙ্গে আমার পরিচয় ছিল। যেই ছেলেটাকে আমি দেখেছিলাম আজ থেকে 10-12 বছর আগে, আরমানের কথা আমি বলছি, আর যেই ছেলেটার ছবি আমি গতকালকে টেলিভিশনগুলোতে দেখলাম, আমি একজন মানে কি বলবো, ওনাকে তো জাস্ট দেখেছি আমি 10-12 বছর আগে, আর এখন দেখলাম মানে আমি নিজেই শকড হয়ে গেছি। কি দেখেছি ছেলেটাকে, কি এখন দেখছি। আল্লাহর অশেষ রহমত যে 17 বছর নানান শয়তানির পরেও এইসব অ্যালিগেশন অন্তত হাওয়া ভবনের নামে আসে নাই। আর ধরেন যেই দেশের প্রধানমন্ত্রী গর্ব করে বলেন তার পিয়ন, তার চাপরাশি, তার কর্মচারী, তার বয় বেয়ারা 400 কোটি টাকা হাফিস করে ফেলেছে, এরোপ্লেনে কি বলে ওটাকে, হেলিকপ্টার ছাড়া নড়তে চড়তে পারে না, সেই দেশে সেই এরা পার করে আসার পরে এখন হাওয়া ভবনটা না একটু ক্লিশে শোনায়। তবে হ্যাঁ, আমি একটা কথা খুব শক্তভাবে বিশ্বাস করি, যদি মোটা দাগেও একটা সুষ্ঠু নির্বাচনের চল থাকে দেশে, তাহলে আসলে কেউই মনস্টার হয়ে উঠতে পারে না। কারণ প্রত্যেকের মাথায় তখন থাকে, যাই বলি আর না বলি 5 বছর পরে কিন্তু আমাকে ভিক্ষার ঝুড়ি নিয়ে মানুষের দরজায় গিয়ে দাঁড়াতে হবে। সুতরাং এই 5 বছর আমি কি করলাম তার একটা ফিরিস্তি মানুষের সামনে থাকবে এবং সেটার উপর নির্ভর করবে মানুষ আমাকে একটি ভোট ভিক্ষা দেবে কি দেবে না। যেই মুহূর্তে কোনো দেশ থেকে ভোটের প্রচলন উঠে যায়, তখন আসলে বাড়ির বেয়ারা 400 কোটি টাকা, দেশের ঘাড়ে 99 বিলিয়ন ডলারের ঋণ, কিংবা ধরেন ইচ্ছা মতো লুটপাট, প্রয়োজনে অপ্রয়োজনে প্রকল্প গ্রহণ, রিজার্ভ 48 বিলিয়ন থেকে ধুম করে 12 বিলিয়ন ডলার, কিংবা হু নোজ আসলে এখন কত রিজার্ভ তাও জানি না, কারণ এখন দেখছি বাংলাদেশ ব্যাংক থেকেও রেজিগনেশনের ধুম পড়ে গেছে। তো এই যখন অবস্থা, তখন তো আসলে আমার মনে হয় 17-18 বছর আগের যে কোনো উদাহরণই আসলে এখন আমাদের কাছে মনে হয় যে একটা শিশুতোষ কথা। আমরা দেখি, আমরা অপেক্ষা করি, একটি নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের কাছে আমাদের দেশের 17 কোটি মানুষের দাবি হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়ার। এবং সেই নির্বাচনে মানুষ যাকে ভোট দেবে, মানুষ যদি মনে করে তারা আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে, লেট দেম, তাদের হাতে সেই ক্ষমতাটা ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের এত দিনকার লড়াইয়ের ফসল। এবং এত রক্ত দেয়া, এত মানুষের গুম হওয়া, এত মানুষের টর্চার্ড হওয়ার যেই রেজাল্ট, সেটা হচ্ছে মানুষকে এই বেছে নেওয়ার ক্ষমতাটা দেয়া। মানুষ যদি মনে করে তারা আবার আওয়ামী লীগকে নেবে, কিংবা মানুষ যদি মনে করে তারা অতি ডানপন্থী কাউকে নেবে, কিংবা মানুষ যদি মনে করে তারা মধ্যপন্থার বিএনপিকে নেবে, বা মানুষ যদি মনে করে তারা জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাবে, মানে ফর গড সেক এটা মানুষের হাতে ছাড়েন। আপনার সঙ্গে আমার মতের মিল নাই হতে পারে, কিন্তু আপনি যাতে আপনার মতটি সাহসিকতার সঙ্গে প্রকাশ করতে পারেন, সেজন্য আমি যেন আমার জীবন বাজি রাখতে প্রস্তুত থাকি। আজকে আমাদের সিয়াম সাহেব বলছিলেন যে অনেক শিল্পী, অভিনেতা ভয় পেয়েছেন, ভয় পাওয়ার যুক্তিসঙ্গত কারণও আছে।
ফোন কল আসে, এই আসে সেই আসে, হুমকি ধামকি নানান কিছু। আসলে এমন একটা বাংলাদেশের জন্য এতগুলো ছাত্র জনতা রক্ত দিয়েছে যে এই বাংলাদেশে এই ধরনের হুমকি ধামকির ফোন আসবে না। যেই বাংলাদেশে আসলে একটা চ্যানেলে আমি মন খুলে কথা বলবার পরে আমাকে আমার বাসায় ফিরতে গিয়ে 2 বার ভয় পেতে হবে না, বাসার মানুষজনের টেলিফোন কল পেতে হবে না, কিংবা ধরেন আমি কি বলবো না, কি লিখবো না, এটা নিয়ে 2 বার ভাবতে হবে না। এবং আমি আশা করব যে শিক্ষকদেরকে আমরা আসলে একেবারে ফোর ফ্রন্টে দেখেছি, যারা স্টুডেন্টদের সঙ্গে শুরু থেকে ছিলেন, যাদেরকে আমরা দেখেছি ভীষণ শক্ত ভূমিকা পালন করতে, আমি আশা করব তারাও আজকে এগিয়ে আসবেন, মিডিয়ার সঙ্গে কথা বলবেন, কারণ তাদেরকে কিন্তু আমরা আন্দোলনের পরপর আর খুব বেশি দেখছি না। আমি আসলে মিডিয়া হাউসগুলোকে রিকোয়েস্ট করবো যে আমি যেহেতু ওনাদেরকে চিনি, আমি প্রত্যেককে ব্যক্তিগতভাবে চিনি, সো ওনারা যাতে আসেন, ওনারা কথা বলেন, কারণ ওনারা কিন্তু দুঃসময়ের সাহসী নেতা, দুঃসময়ের সাহসী সৈনিক। সুতরাং আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে নিকোল, আমি যেটা আগের সেগমেন্টে বলা কথার সঙ্গে যুক্ত করতে চাই, যে চারপাশে যদি সুসময়ের বন্ধু দিয়ে ঘিরে থাকেন না, তাহলে কিন্তু আপনি দুঃসময় একাই পালিয়ে যেতে বাধ্য হবেন। আমি বিশ্বাস করি আগামীতে যারা ক্ষমতায় আসবে কিংবা আগামীতে যারা সরকার গঠন করবে, তারা মনে রাখবে যে দুঃসময় আসলে কারা ছিল, কারা সকল ভয়ে ভীতিকে তুচ্ছ করে শক্তভাবে তার মতামত জানিয়েছে, সত্যের পক্ষে ছিল, মানুষের পক্ষে ছিল, বাংলাদেশের পক্ষে ছিল। রুমিন ফারহানা, সুসময়ের পাশের বন্ধু আর দুঃসময়ের বন্ধু নিয়ে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আমি ফিরবো আবারও আপনার কাছে। ডক্টর এস এম শামীম রেজা, বিপরীত মতের কাউকে রাজাকার ট্যাগ দেওয়া যেমন অপরাধ, বিপরীত মতের কাউকে দালাল ট্যাগ দেওয়া তো একই রকম অপরাধ। আজকাল দেখতে পাচ্ছি যে যেই আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনের কোনো সমালোচনা করলে বা আওয়ামী লীগের প্রতি সহমর্মী হয়ে কোনো কথা বলতে দেখলে আমরা দেখছি যে তাদেরকে দালাল ট্যাগ দেওয়া হচ্ছে, সেটাও কি একই রকম অপরাধ না স্যার? দেখুন, একটা জন আন্দোলন যখন গড়ে ওঠে, আমরা সব শেষ যে আন্দোলন পার করে এলাম, সেখানে প্রধান নেতৃত্বে ছিলেন শিক্ষার্থীরা। এই আন্দোলনের স্বপ্ন তারা দেখিয়েছিলেন, এই আন্দোলনের উদ্দেশ্য তারা স্থির করেছেন এবং এই আন্দোলন তারা সংগঠন করেছেন। সেখানে সাধারণ জনতা যুক্ত হয়েছে, পেশাজীবীরা সমর্থন দিয়েছেন, যে যার অবস্থান থেকে সমর্থন দিয়েছেন। এবং যে মৃত্যুর সংখ্যা, যে হতাহতের সংখ্যা এবং তারপরেও তাদের যে অনড় অবস্থান, তাতে কিন্তু একটা বিষয় আমরা অন্তত জোর দিয়ে বলতে পারি যে দেশের অধিকাংশ সাধারণ মানুষ, সাধারণ জনতা যাদের বলি, শিক্ষার্থী তো বটেই, এবং তারা প্রত্যেকেই এই আন্দোলনের সঙ্গে একমত ছিলেন। খুব অল্প সংখ্যক লোক হয়তো এটার সঙ্গে একমত হতে পারেননি, যারা হয়তো বিশেষ দলীয় আদর্শের ছিলেন, যারা দায়িত্বে ছিলেন, বা যারা সুস্পষ্টভাবে একটা দলের নেতাকর্মী ছিলেন বা সেই আদর্শ অনুপ্রাণিত ছিলেন, তাদেরও যে প্রত্যেকের একেবারে ভিন্ন অবস্থান ছিল তাও কিন্তু মনে হয়নি। কারণ অনেক শিক্ষার্থী সে হয়তো একটা বিশেষ ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু আমরা ক্যাম্পাসগুলোতে দেখেছি যে এই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছেন। প্রথমে যখন এটা মূল আলোচনাটা যখন কোটাকে ঘিরে ছিল, তখন তাদেরকে দেখেছে সেখানে অংশগ্রহণ করতে, অথচ অন্য অর্থে সে হয়তো অন্য একটা তখনকার ছাত্র সংগঠনের একজন সক্রিয় সদস্য। পরবর্তীতে আন্দোলন যখন আরো অন্যান্য ইস্যুর দিকে গেছে, আরো গভীরভাবে এটা জমাটবদ্ধ হয়েছে, তখন আরো মানুষ তার সঙ্গে যুক্ত হয়েছেন। এখন আমরা যদি এইভাবে বিশ্লেষণ করি, যেটা একটু আগে আরেকজন আলোচকও বললেন, যে কে কোন অবস্থান থেকে যুক্ত ছিলেন, কে কতটুকু দৃশ্যমান ছিলেন, তাকে সেই প্রমাণ দিতে হবে এবং একটা পর্যায়ের পরে তাকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। মনে রাখতে হবে যে আজকে যারা বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠী আন্দোলনে সমর্থন দিয়েছেন, কেউ হয়তো লিখেছেন, কেউ অন্য অর্থে সমর্থন দিয়েছেন, কেউ হয়তো শিক্ষার্থীদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, কেউ হয়তো বাড়ি থেকে কথা বলেছেন, কেউ হয়তো সামাজিক মাধ্যমে লিখেছেন, কেউ কিছু না কেউ নিন্দা জ্ঞাপন করেছেন। বিশেষ একটা পর্যায়ে লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে এসেছেন, এক একজন এক একটা স্তরে ভূমিকা পালন করেছেন। আমরা নিঃসন্দেহে শিক্ষার্থীদের যে আত্মত্যাগ, যারা ফোর ফ্রন্টে ছিলেন, তাদের যে হতাহতের সংখ্যা, সেটা আনপ্রেসিডেন্টেড। আমরা গত 100 বছর কেন, বহু বছরের ইতিহাসে আমরা এরকম মৃত্যু দেখিনি এরকম কয়েকদিনের মধ্যে। তার সঙ্গে কোনো কিছু তুলনীয় না। কিন্তু মনে রাখতে হবে, একটা জন আন্দোলনের এক একজন এক এক অবস্থান থেকে ভূমিকা রাখেন। আমি যে একটু আগে বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠীর কথা বলছিলাম, যারা 90-এর আন্দোলনে ভূমিকা রেখেছিলেন, সেটাও কিন্তু একটা জন আন্দোলন ছিল। যদি আমি কোনো আন্দোলনের সঙ্গে কোনো আন্দোলনের তুলনা করছি না, একটা দীর্ঘ সময় ব্যাপী সেই আন্দোলন চলেছে। যারা সেই আন্দোলনে অংশ নিয়েছিলেন, সংস্কৃতি কর্মী, পেশাজীবী, শিক্ষার্থী, সেখানেও শিক্ষার্থীদের একটা বিরাট অংশ ছিল। তারা আজকে কিন্তু অনেক বয়সী মানুষ, তাদের হয়তো জীবনে তারা এক্সস্টেড হয়ে গেছেন, তারা হয়তো কেউ অবসরে গেছেন, কেউ হয়তো এইভাবে আর জনপরিসরে নেই। তার অর্থ কি ধরে নেব যে এই সর্বশেষ জন আন্দোলনে, এই শিক্ষার্থী জনতা আন্দোলনে তাদের সক্রিয় সমর্থন ছিল না? তিনি হয়তো লিখতে পারেননি, তিনি হয়তো সামাজিক মাধ্যমে সক্রিয় না, হয়তো তিনি প্রথম দিন থেকে সামনে আসতে পারেননি, বা হয়তো মাঝের দিনগুলোতে আসতে পারেননি, শেষের দিনে তিনি হয়তো নেমেছেন। তার ভূমিকা একই রকম গুরুত্বপূর্ণ। আমরা সর্বশেষ তত্ত্বাবধায়কের সময় যে আন্দোলন সূচিত হয়েছিল, তারও কিন্তু অগ্রভাগে ছিলেন আমাদের শিক্ষার্থীরা, শিক্ষকরা, পেশাজীবীরা, সাংবাদিকরা। সেই আন্দোলনেরা কিন্তু অনেকে পরবর্তীতে এক ধরনের যে কোনো একটা আন্দোলন যখন শেষ হয়, পরবর্তী আন্দোলনের সেই সময়কার যে জনগোষ্ঠী, যে প্রজন্ম, তাদের যুক্ত হতে একটু সময় লাগে। যে কারণে আমরা তরুণদের উপর আস্থা রাখি, কারণ তাদের সেই পেছনটা থাকে না, তারা সবসময় সামনের দিকে এগিয়ে যায়। আমি কথাগুলো বলার উদ্দেশ্য এইটাই, যে একটা জন আন্দোলন, শিক্ষার্থী আন্দোলনে এক একজন এক একভাবে যুক্ত হয়েছে, এবং এই আন্দোলন এত স্বতঃস্ফূর্ত ছিল, প্রত্যেকে দেখাতে পারেননি, তার ছবি দেখাতে পারেননি, তাকে তুলে ধরতে পারেননি, তার মত লিখতে পারেননি। সুতরাং আমরা যদি প্রত্যেকে একটা লেভেলিংয়ে নিয়ে আসি, একটা ট্যাগের মধ্যে নিয়ে আসি, তাহলে আমাদের শিক্ষার্থী নেতা যে কথা বললেন, আমাদের শিল্পী যে কথা বললেন, আমরা কিন্তু সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। এবং এইটা মনে রাখতে হবে
যে আজকে যারা তাদের আজ না হোক পেছনে কোনো না কোনো অবদান ছিল, সেটা না হোক 2007 না হোক 90 সালে তার কোনো অবদান ছিল, অন্য কোনো রাজনৈতিক সামাজিক আন্দোলনে তার কোনো অবদান ছিল। স্যার কেউ এই আন্দোলনের সাথে সহমত নাই হতে পারে, সেই জন্য নিশ্চয়ই তাকে আসলে কোনো ক্রোধের বহিঃপ্রকাশ করা, তার প্রতি মত প্রকাশের স্বাধীনতার জন্যই তো আন্দোলন বলা হয়ে থাকে। কারণ আমি ওই কথাটাই বলি যে এই আন্দোলনের, দেখুন এই আন্দোলনের কিন্তু একাধিক পর্যায় ছিল। প্রথমে তারা যেভাবে আমাদেরকে বলেছেন, এই আন্দোলন তো শিক্ষার্থীদের, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যে উৎসর্গের মধ্যে দিয়ে এটা আসছে, যে মানব বিপর্যয়ের মধ্যে দিয়ে, সেটা শুধু কৃতজ্ঞতা জানানোই যথেষ্ট না। আমরা আমাদের যতদিন আমাদের জীবন আছে ততদিন আমরা স্মরণ রাখবো তাদের এই মহত্যাগের কথা, এই অসাধারণ সংগঠনের কথা। কিন্তু দেখুন, যে কথাটা আপনি বললেন, একটা জনগোষ্ঠী সম্পৃক্ত হতে সময় লাগে। হয়তো প্রথমে তাদের যে দাবি ছিল কোটা আন্দোলন বা সেটা কোনো সংস্কার, সেখানে এক ধরনের জনগোষ্ঠী সম্পৃক্ত ছিলেন। আমি একদম বলছি, এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত এই আন্দোলনকে সমর্থন করে না সেই ব্যক্তিটিরও তো মত প্রকাশের স্বাধীনতা আছে, তাকে তো দালাল ট্যাগ দেওয়া কি অপরাধ নয়? সেখানে আসছি, সেই জায়গাতে আমি আপনার আমি উত্তরে আসছি যে কেউ মধ্যবর্তী পর্যায়ে যুক্ত হয়েছেন, কেউ শেষ পর্যায়ে যুক্ত হয়েছেন, এখনো কেউ হয়তো কন্টেম্পলেশনে আছেন, এখনো কেউ ভাবছেন, চিন্তা করছেন, আন্দোলনটা নিয়ে ভাবার চেষ্টা করছেন, আত্মস্থ করবার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন। অতএব আমি মনে করি যে সবচাইতে মহৎ স্পিরিটটা হবে যে আমরা তাদেরকে একেবারে সহজে কোনো অভিধায় যেন অভিহিত না করি, কোনো লেভেলিং এ যেন আমরা না যাই। শিক্ষার্থীরা আমাদেরকে পথ দেখিয়েছে, সেই আমরা না যাই। জি, সেটা আসলে ঠিক স্মার্ট কোনো বইয়ে হতে পারে না অ্যাপ্রোচে। জি, সিয়াম আহমেদ, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা রাষ্ট্র সংস্কারের কথা বলছে। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর কেউ দ্রুত নির্বাচন চাচ্ছে। একজন নাগরিক হিসেবে, অভিনেতা তো আপনি অবশ্যই, কিন্তু একজন নাগরিক হিসেবে আপনি কোনটা চান? দ্রুত নির্বাচন চান, নাকি অন্তর্বর্তীকালীন সরকার আগে রাষ্ট্রীয় যেসব সংস্কার দরকার সেগুলো করুক, তারপরে আস্তে ধীরে নির্বাচন দিক? কোনটা চান আপনি? দ্রুততার সাথে কোনো রং ডিসিশনকে অ্যাপ্রিসিয়েট করতে চাই না। আজকের এই পজিশন পর্যন্ত আসতে অনেকটা সময় কিন্তু পার করতে হয়েছে। যদি আমাদের মাঝখানে স্টেবিলিটি না আসে, যদি আমাদের মাঝখানে, আমাদের সবার এখন ইচ্ছাটা কি, আমাদের সবাই তো চাই যে একটা মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, যে একটা জেনারেশন যারা এখন পর্যন্ত প্রপারলি তাদের ভোটিং রাইটস ইউটিলাইজ করতে পারেননি, তারা যেন প্রথমবারের মতো তারা ভোট কেন্দ্রে যে দেখেন যে হাউ ইট ফিলস, এই এনভায়রনমেন্টটা কীরকম। আমি আমার লাইফে একবার দিতে পেরেছি, তখন আমি একেবারে নতুন নতুন এলিজিবল হয়েছি, তো আমার কাছে এটা একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স। তো এই জেনারেশনের অনেকে তো এখন পারেননি সেটা, তো তাদেরকে সেই এক্সপিরিয়েন্সটা করতে দিতে হবে। এখন আপনি যদি এক্সপিরিয়েন্স করতে দিতে হবে, ভোটাধিকার সংরক্ষণ করতে হবে, এখনই একটা নির্বাচন দরকার না। আমাদের অলরেডি অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের আগের কথা টানতে চাই না, কিন্তু আমি গতকালকেও সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে কত টাকা আসলে বাংলাদেশ থেকে পাচার হয়েছে, এবং দুঃখের বিষয় হচ্ছে আমার ভোকাবুলারি, আমার ম্যাথস এত উইক যে আমি কুটির পরের ঘরগুলো আসলে খুব বেশি ভালো হিসাবও করতে পারি না। দ্য ড্যামেজ হ্যাজ অলরেডি বিন ডান। এখন আমাদের দরকার স্টেবিলিটি এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তার জন্য যদি 3 মাস যথার্থ সময় হয়, যদি 6 মাস যথার্থ সময় হয়, আমি বিশ্বাস করি যেহেতু ছাত্ররা, জনতা, তারা এই প্রক্রিয়ার সাথে এখন যুক্ত আছেন, যথেষ্ট কেপেবল একজন মানুষ তাদের নেতৃত্বে আছেন, যদি সঠিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার, আমি খুবই এক্সপেক্ট করছি, মন থেকে এক্সপেক্ট করছি যে তারা তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন, এবং সেই স্টেবিলিটি আসতে যদি আমাদের 3 মাস লাগে, 6 মাস লাগে, আই ডোন্ট মাইন্ড। বাট সেই 6 মাসের পরে, সেই 9 মাসের পরে যেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কমিটমেন্ট আমরা চাচ্ছি, দ্যাট হ্যাজ টু বি হ্যাপেন। বিকজ ওইটা যদি না হয় তাহলে কিন্তু এই আন্দোলনটাকে অসম্মান করা হবে। এই ছাত্রদের, এই প্রত্যেকটা ফ্যামিলি যারা মারা গেলেন, যারা তাদের বাচ্চাটাকে, ছোট্ট বাচ্চাটাকে, কোলের বাচ্চাটাকে যে কোলে করে নিয়ে ছাদ থেকে নিয়ে আসতে চাচ্ছিলেন, সেই বাবা যে তার বাচ্চাকে হারালেন, তার স্যাক্রিফাইস এটা কাউন্টেড হবে না। তো যখন ওইটাকে আমরা সম্মান দিতে পারবো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে, এইটুকুই আমি চাই। দেশে নতুন নেতৃত্ব আসতে পারে। রুমিন ম্যাম অলরেডি বলেছেন যে আপনি একটা লেভেল প্লেয়িং গ্রাউন্ড যদি ক্রিয়েট করে দেন, এরপরে কিন্তু আপনি মানুষজনকে তার লুঙ্গি টান দিয়ে বলতে পারবেন না যে আল্লাহর ওয়াস্তে আপনি ওরা ভোট দেন না, তখন আর কিছু বলার থাকে না। তখন দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি অ্যান্ড মেবি দিস ইজ অলসো দি হার্শ রিয়ালিটি। আপনি তখন যাকে ইচ্ছা ভোটটা দেবেন, কিন্তু আপনাকে সেই অপশনটা দিতে হবে, যে অপশনটা আমরা এতদিন ধরে পাচ্ছিলাম না। আমি বারবার বলছি, আমরা সোশ্যাল মিডিয়া তো সবাই লেখালেখি করছি, আমরা আমাদের নিজেদের যেহেতু বাকস্বাধীনতা এতদিন পরে আমাদের বলছি আমরা অর্জন করেছি, তাহলে কেন না, আমরা কেন কথা বলবো না? যাদের সামনে যারা দাঁড়াবেন তাদের হলফনামাও, আমলনামাও আপনাদের হাতে আছে। যারা এখন পর্যন্ত ক্ষমতায় ছিলেন তাদের আমলনামাও আপনার কাছে আছে। তো যেই নতুন করেও যদি কেউ আসতে চান, তাকে তার যোগ্যতা প্রমাণ দিয়ে, জানান দিয়ে, কমিটমেন্ট মেনটেন করে, পয়েন্ট মেনশন করে, যেন তাকে আমরা প্রত্যেকবার ধরতে পারি যে তুই ভাই এই 5টা পয়েন্টের কথা বলছিলি, কই আমার 5টা পয়েন্ট কই? 2টা করে পালা গেলে তো হবে না। আমি আমার এলাকার মেয়রকে যদি মানে 3 বছর 4 বছরের ভিতরে আমি নিজে, আমার মেয়র যদি আমার এলাকায় আসেন, তাহলে অ্যাটলিস্ট আমাদের তো জানার কথা, আমি তাকেই দেখতে পাই না। তাহলে আমি কেন তাকে আমি চাইবো যে সে আমার সমস্যাগুলোকে সলভ করবেন না? কারণ হি ডাজন্ট নো অ্যাবাউট দ্য প্রবলেম। নিশ্চয়, জি, জি, জনপ্রতিনিধিত্বের জনগণের মাঝেই আসলে শোভা পায়, এবং সেটাই আপনারা চান। সিয়াম আহমেদ, রাইসার রুমিন ফারহানা, যে সরকারটি বিগত হলো, যে দলটির ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের কাছ থেকে বিএনপির, এখনকার বিএনপির কি শিক্ষা নেওয়ার আছে? আপনি সুষমের বন্ধু, দুষমের বন্ধুর কথা বলছিলেন। আমরা গত
এক দশক ধরে দেখেছি আপনি বিভিন্ন সময়ে টক শোতে বিএনপির হয়ে কথা বলেছেন। বিএনপির দুঃসময়ে আপনি ছিলেন অনেকটা মিডিয়াতে আপনাকেই দেখা যেত, বা বিএনপি বললে মনে হতো যে ব্যারিস্টার রুমিন ফারহানার কথাটাই শুনি। তরুণদের মধ্যে আপনার ভীষণ একটা গ্রহণযোগ্যতা আছে। এখন দলের হয়তো এখন সুসময় এসছে কি আসেনি আমি ঠিক বুঝতে পারছি না, এখনো বোঝার মতো অবস্থা আসলে তৈরি হয়নি। এখন যদি আপনার দল আপনাকে মূল্যায়ন না করে সেটা আপনার কাছে কেমন লাগবে? আমি জানি না প্রশ্নটা একটু ব্যক্তিগত হয়ে গেল কিনা। প্রশ্নটা খুবই ব্যক্তিগত, তবে আমি আমার ব্যক্তিগত মতামতটা এখানে দেব। দল আমাকে মূল্যায়ন করবে বা না করবে সেটা তো একেবারেই দলের ওপর নির্ভর করে, ওখানে তো আর আমার কোনো হাত নেই। তবে বাংলাদেশটা আমার আছে, এই দেশের মানুষটা আমার আছে। আমি তো দেখেছি মানুষের ভালোবাসা, এবং গত 17 বছর আমাকে বাঁচিয়ে রেখেছে এই ভালোবাসা। বাংলাদেশটা এমন একটা দেশ নিকল যেখানে আসলে বিরোধী দলের থাকাটা না ভীষণ কঠিন। নির্মূলের রাজনীতি চলে, তো সেখানে বিরোধী দলে থাকা, ভোকাল থাকা, একজন নারী হিসেবে লড়াই করা, এবং অ্যাপারেন্টলি একজন ইয়াং নারী হিসেবে লড়াই করাটা যে কতটা কঠিন, এটা আসলে এই 17 বছর পরে এসে আমি যখন পেছনে ফিরে তাকাই আমি নিজেই অবাক হই যে মানে আমি জানি না আমি কিভাবে এই লড়াইটা লড়েছি, এবং আমার মনে হয় যে আল্লাহর সাহায্য না থাকলে আমার পক্ষে লড়াইটা করা সম্ভব ছিল না। আর আমার কথা বোধহয় একটু ভুল বোঝাবুঝি হয়েছে, আমি আরেকটু ক্লিয়ার করি। এই আন্দোলনকে সমর্থন করা কিংবা এই আন্দোলনের ব্যাপারে নিউট্রাল থাকা কিংবা এই আন্দোলনকে অযৌক্তিক মনে করার পূর্ণ অধিকার যে কোনো মানুষের আছে। তবে কিনা আমি আমার যেই যুক্তিতে এই আন্দোলনকে সমর্থন করেছি কিংবা নিউট্রাল থেকেছি, কিংবা যেই যুক্তিতে আমি এই আন্দোলনকে অযৌক্তিক মনে করেছি, সেইটা যেন পরবর্তীতেও আমি শক্তিশালীভাবে বলতে পারি, মতটা দিতে পারি। জাস্ট বিকজ আন্দোলনটা সাকসেসফুল হয়েছে বলেই আমাকে এটার যৌক্তিক বলতে হবে, হয়তো আমি আগে যৌক্তিক মনে করিনি বা আমি নিরপেক্ষ অবস্থানে ছিলাম, সেখান থেকে আমাকে আসলে এটাকে যৌক্তিক হিসেবে এখন স্ট্যাবলিশ করতে হবে না। আমি যেই মতে আগে ছিলাম, মধ্যে ছিলাম, এখন আছি, মানে সেটা যেন আসলে সময়ের সাথে সাথে পরিবর্তিত না হয়। ফর এক্সাম্পল আমি এখানে আসলে নাইমুল ইসলাম খান সাহেবের কথা স্মরণ করতেই চাই। তিনি শেখ হাসিনার লাস্ট প্রেস সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন, এবং তিনি সারা জীবন বলেছেন যে আমার বাবা মুক্তিযুদ্ধে সমর্থন করেন নাই, এবং এটা আসলে তিনি সবসময় বলে গেছেন। তো আমার যেই মত যেটা সত্য সেটা আসলে যেন সবসময়ের জন্যই সত্য হয়। হ্যাঁ, এটা হতে পারে যে আমি পরে বলতে পারি ওই সময় আমি এই ভেবেছিলাম বা আমি এটা চিন্তা করেছিলাম, হয়তো ওই সময় ওই চিন্তাটা আমার খুব একটা সঠিক ছিল না। মানে এইটুকু স্বাধীনতা যেন আমাদের সকলেরই থাকে। জি জি, সকল প্রকার বৈষম্য বিলোপের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের শেষ কোথায়, সেই আন্দোলনের কি পরিণতি হয় সেটাও তো আমরা প্রতিদিন নজর রাখবই।